পরিবারে যখন একটা মানুষ মারা যায় তো সেই মানুষটা হয়তো পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার সাথে পরিবারের বাকি যে মানুষগুলো রয়ে যায় তাদের হয়তো মনে অনেক প্রশ্ন থেকে যায়, অনেক না বলা কথা রয়ে যায়। এরকমই একটা পরিবারে একটা মানুষ মারা যান, কিন্তু তার মারা যাওয়ার সাথে সাথে বেশ কিছু রহস্য কিন্তু পরিবারের মানুষের মধ্যে থেকে যায়। কিন্তু দেখা যায় যে সেই রহস্য কোনো রকমভাবেই সমাধান করা যাচ্ছে না। তখন পরিবারের কয়েকজন সদস্য ভাবেন যে কোনোভাবে প্ল্যানচেট করে যদি তার আত্মার সাথে একবার যোগাযোগ করা যায় তাহলে হয়তো এমন অনেক কিছু জানা যেতে পারে যে বিষয়গুলো সেই মুহূর্তে জানাটা ভীষণ প্রয়োজন। তো এইরকমই একটা বিষয়কে মাথায় রেখে পরিবারের লোকজন ঠিক করে যে যিনি মারা গেছেন তার আত্মাকে প্ল্যানচেটের মাধ্যমে এই পৃথিবীতে তাদের সামনে নামিয়ে আনবে এবং এমন কিছু জিনিস, গুরুত্বপূর্ণ কথা যেগুলো জানা হয়ে ওঠেনি বা যেগুলো জানাটা ভীষণ দরকার ছিল সেই বিষয়ে জানবে। কিন্তু সেটা করতে গিয়ে কি কি ঘটলো সেই সত্যি ঘটনাটা আজ আমি এই এপিসোডে আপনাদের সকলকে বলবো। তবে সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং এটা কিন্তু একটা অন্য ধারার ঘটনা। আমি এর আগেও প্ল্যানচেটের অনেক ঘটনা বলেছি, কিন্তু এই ঘটনাটা একটু অন্যরকম, সেটা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। সেজন্যই বলছি আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরাই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা শ্রীরামপুর থেকে পর্ণা লিখে পাঠিয়েছে। পর্ণা যে ঘটনাটা লিখেছে সেই ঘটনাটা কিন্তু ওর দাদার জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা, এবং যে ঘটনাটার পরে কিন্তু ওর দাদার জীবনে একটা বেশ পরিবর্তন এসেছিল। এবার এই ঘটনাটা বলার ক্ষেত্রে আমাকে আগে কিন্তু অনেকগুলো কথা আপনাদেরকে বলে নিতে হবে, কারণ এই ঘটনাটা কিন্তু একটা সিচুয়েশন ভিত্তিক ঘটনা। তো সেই জন্য আপনাদেরকে আগে সিচুয়েশনটা বুঝতে হবে, তারপরেই কিন্তু আপনারা মূল ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি কিছু কথা বলে নিই। পর্ণার দাদার নাম হচ্ছে অর্ক, এবং এই অর্কর বেস্ট ফ্রেন্ড হচ্ছে তন্ময়। এবার এই অর্ক আর তন্ময় একদম ছোটবেলা থেকে ভীষণ বন্ধু। এবার পর্ণাদের যে বাড়ি আর কি শ্রীরামপুরে হচ্ছে ওদের আদি বাড়ি, কিন্তু বর্তমানে ওরা কলকাতাতে থাকে ফ্ল্যাট কিনে। এবার পর্ণার এবং অর্ক দুই ভাই বোনেরই ছোট থেকে অনেকটা সময় কিন্তু ওদের যে অ্যানসেস্ট্রাল যে প্রপার্টি আর কি শ্রীরামপুরে সেই বাড়িতে কেটেছে। এবং পর্ণার যিনি দাদু ছিলেন তিনি পুজো আর্চা করতেন, তিনি ব্যাংকের একটা খুব বড় পোস্টে চাকরি করতেন, গান ভালো করতেন। তো ওদের বাড়িতে ছোটবেলা থেকেই প্রচুর লোকজনের আসা যাওয়া লেগেই থাকতো দাদুর উদ্দেশ্যে। ও দাদুর প্রচুর বন্ধুবান্ধব ছিল, এবং দাদু যেহেতু প্রচুর সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলেন, গান বাজনা করতেন, তো বিভিন্ন জায়গায় উনি অনুষ্ঠানে যেতেন, ব্যাংকে বড় পদে চাকরি করতেন, তো অনেক মানুষই ওনার সাথে অনেক রকমের পরামর্শ করার জন্য, অনেক ফিনান্সিয়াল অ্যাডভাইস নেওয়ার জন্য আসা যাওয়া লেগেই থাকতো। আর ওদের বাড়িতেও ঠাকুমাও গান করতেন, তো সেই সুবাদে প্রচুর মানুষজনের যাতায়াত, মানে শিল্প সংস্কৃতি এগুলো নিয়ে কিন্তু ছোটবেলা থেকে মানে এগুলো দেখেই ওরা বড় হয়েছে। এবার পর্ণার থেকে ওর দাদা 6 বছরের বয়সে বড়,
তো পর্ণার দাদা যখন জন্মায় অর্ক, তো সেই সময় পরিবারে যেহেতু প্রথম সন্তান, তো সেটা নিয়ে পরিবারে ভীষণ খুশি সব লোকজন। এবার এই পর্ণার যিনি দাদু ছিলেন, তো তিনি মানে অনেক কিছু করতে পারতেন। মানে তিনি যেমন পড়াশোনায় খুব ভালো ছিলেন, আম, নিজের কাজের ফাঁকে ফাঁকে উনি পাড়ার বাচ্চাদের অঙ্ক করাতেন, অনেক হায়ার ক্লাসেরও উনি অঙ্ক করাতেন। তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে সেগুলো উনি শেখা বা বাকিদের শেখানো, এই সব কিছুর প্রতি ওনার একটা ভীষণ ইন্টারেস্ট ছিল। এবার আস্তে আস্তে ওনার যখন আরেকটু বয়স হয়ে যায়, তো উনি মানে ওনার ওই বয়সেও মানে পর্ণার দাদুর এত জিনিসের প্রতি ইন্টারেস্ট ছিল, তো উনি অনেক বইপত্র পড়ে না উনি এই প্ল্যানচেটের ব্যাপারটা জানতে পারেন। এবার ওনার তখন মনে হয় যে ঠিক আছে, জীবনে তো অনেক কিছুই ট্রাই করলাম, অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই দেখলাম জানলাম, তো এই প্ল্যানচেট ব্যাপারটা অ্যাকচুয়ালি কী সেটা ওনার জানার একটা খুব ইচ্ছে হলো। এবং এই ইচ্ছেটা হয় কিন্তু ওনার রিটায়ারমেন্টের বছর কিছু আগ থেকে। মানে তখন ধরুন ওনার বয়স হচ্ছে 54-55 এরকম। এবার যেহেতু এই গান বাজনা, তারপরে অনুষ্ঠান, এই সমস্ত সংক্রান্ত বিষয় ওনারা যেহেতু যুক্ত ছিলেন, তো প্রচুর মানুষ ওনাদেরকে চিনতো, ওনারাও প্রচুর মানুষকে চিনতেন। তো এবার কি হতো যে কোনো একটা অকেশনের আগে, মানে ধরুন পয়লা বৈশাখের আগে কি 25শে বৈশাখের আগে কি এরকম কোথাও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার আগে কিন্তু এই পর্ণাদের যে দাদুর বাড়ি, সেখানে একটা বিশাল বড় ঘর ছিল, যেখানে নাচ গানের আর কি বিভিন্ন তালিম দেওয়া হতো, নিজেরাও প্র্যাকটিস করতেন, প্রচুর লোকজন আসতো, তারা সবাই রিহার্সাল করতো এইরকম। তো সেইখানে একবার কিছু লোকজন আসে, তাদের সাথে এই সাংস্কৃতিক লাইনেই আর কি পরিচয়। তো সেখান থেকেই কিন্তু উনি এই প্ল্যানচেট ব্যাপারটা সম্পর্কে কিছুটা জানেন, সেখান থেকে ওনার একটা ইন্টারেস্ট গ্রো করে। এবার উনি তখন ভাবলেন যে এই প্ল্যানচেট ব্যাপারটা কি সেটা ওনাকে জানতে হবে। তো সেই সূত্রেই উনি একজন ভদ্রলোকের সাথে মানে ওনাদের বাড়িতেই আর কি তারা এসছিল। তো তিনি বলেন যে তার এক দাদা রয়েছে পরিচিত, সে প্ল্যানচেট করে। তো সেটা শুনে পর্ণার দাদু বলল যে আমিও যাব, আমি একবার ব্যাপারটা দেখতে চাই, কারণ আমি এগুলো অতটা বিশ্বাস করি না, কিন্তু আপনি যা বলছেন, যেরকম আমি ঘটনা গল্প শুনছি, তাতে আমার বিষয়টার প্রতি একটা ইন্টারেস্ট জাগছে। তো এটা সত্যি না মিথ্যা আমি এটা নিজের চোখে দেখতে চাই। তো এই লোকটি বললেন ঠিক আছে, আপনি আসুন। তো তাদের বাড়ি ছিল ওই ব্যান্ডেলের দিকে, ওদের বাড়ি ছিল শ্রীরামপুর আর ওর বাড়িটা হচ্ছে ব্যান্ডেলে। তো ব্যান্ডেলে যায় এবং সেখানে গিয়ে দেখে একটা বাড়িতে মানে ওই যে যে লোকটা আর কি তার দাদার কথা বলছিল, তিনি প্ল্যানচেট করেন। এবং যেটা ওর দাদু শোনে যে এই প্ল্যানচেটের মাধ্যমে যে কোনো আত্মা, যে কোনো সে যদি মানে অনেক বছর আগেও মারা গিয়ে থাকে, তার আত্মাকে মানে আনা যায়, এনে তাকে দিয়ে কিছু লেখানো যায়, তাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কথাবার্তা বলানো যায়, এরকম অনেক কিছু নাকি করা সম্ভব যদি কেউ সত্যি সত্যি প্ল্যানচেটের নিয়মকানুন পালন করতে পারে, বা যে মিডিয়াম হবে সে যদি ততটা স্ট্রং হয়, তার মানে আত্মা, তার সোল যদি খুব ভালো হয়, ক্লিন হয়, তাহলে কিন্তু সত্যি সত্যি প্ল্যানচেট করা সম্ভব। এবং শুধু সম্ভবপর তাই নয়, তার থেকে বেশ কিছু ইনফরমেশনও নেওয়া সম্ভব। তো এই রকম অনেক কিছু উনি শুনেছেন, তো উনি গেছেন। তো গিয়ে দেখছে যে ওখানে একটা কোনো ফ্যামিলি এসেছে, তো তারা কেউ একজন তাদের পরিবারের কোনো একজন মৃত মানুষের আত্মার সাথে কথা বলতে চাইছে। তো এবার মানে এই পর্ণার দাদুকে বলেছে যে আপনি তো এখানে শুধু দেখার জন্য এসছেন, তো আপনি শুধু চুপচাপ দেখুন, মানে ওই যে একটা মোম জ্বালিয়ে আশপাশে বসে থাকতে হয়, তো বলে আপনি কিন্তু কোনো মানে কিচ্ছু করবেন না, আপনি শুধু চুপচাপ দেখবেন এবং আপনি নিজে থেকে কোনো কথা বলবেন না, আপনাকে যতক্ষণ না উঠতে বলা হয় আপনি উঠবেন না, কিচ্ছু করবেন এবং আপনি ভয় পাবেন না কোনোভাবে। তো দাদু বলল কোনো চিন্তা নেই, আমার মনে প্রচুর জোর, আমি এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো শুরু হলো। তো উনি দেখছেন যে কিভাবে কিভাবে কি হয়, এবং যে পরিবারের হয়ে আর কি প্ল্যানচেটে ওই ভদ্রলোক বসেছিলেন, তো সেই পরিবার মানে ওই রকমভাবে কথা বলা মানে তো প্রচুর বেশি কথা বলা যায় না, আর যে মিডিয়াম হিসেবে যাকে রাখা হয়েছিল সেই মিডিয়ামও
আর কি খুব ভালো একজন শক্তপোক্ত মানুষ, তো তারা তাদের টুকটাক যেটুকু আর কি জানার ছিল সেসব জানে। এবং উনি দেখেন যে যখন প্ল্যানচেটটা শেষ হয়ে গেল, তো যে মিডিয়াম ছিল সেই মিডিয়াম আর কি একদম ফেন্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেল। তো বললো এটা খুব স্বাভাবিক, যেহেতু একটা মানে অন্য মানে একটা মানুষ যখন মারা যায় তার যে আত্মা, তার যে সোলটা, সেটা তো মৃত্যু হয় না, তো সেটা একটা অন্য এন্টিটিতে চলে যায়। এবার সেই এন্টিটিকে যখন কিছুটা সময়ের জন্য, খুব বেশি সময়ের জন্য এটা আনা যায় না, তাকে যখন নাকি কোনো মানুষের শরীরের মিডিয়াম হিসেবে যখন তাকে ব্যবহার করা হয়, তো যে জীবিত মানুষটার শরীরের উপরে আসে তারও কিন্তু খুব কষ্ট হয়। তো বললো এটা দুদিন একটু এরকম টায়ার্ড থাকে, তারপরে ঠিক হয়ে যায়। এবার এই যে বিষয়টা পর্ণার দাদু নিজের চোখে দেখেন, সেটা দেখার পরে উনি প্রচুর রকমভাবে বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন যে আমি যেটা দেখলাম এটাকে আমি ঠিক দেখলাম না ভুল দেখলাম। বা ওনার মনে আবার আসে যে এই যে বিষয়গুলো, এই যে প্ল্যানচেট বলে কিছু হচ্ছে, সেটার জন্য মানুষের মানে একটা মৃত মানুষের আত্মাকে ডেকে আনা হচ্ছে, এটা কি আদৌ সত্যি নাকি এটা পুরোটাই বুজরুকি, মিথ্যে। তো এরকম করে উনি 2-3 বার ওই ব্যান্ডেলে যান, ওই ভদ্রলোকের দাদা যেহেতু কাজটা করতেন, এবং সেখানে গিয়ে উনি বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। মানে যাদের বাড়ির লোক হয়তো কোনো একটা কাজের জন্য এসছে তাদেরকে জিজ্ঞেস করে, এবং তারা বলে যে হ্যাঁ, মানে এমন কিছু কোশ্চেন করে যেটা ওই মিডিয়াম লোকটার পক্ষে জানা সম্ভব না। মানে বুজরুকি হলে সেটা তো কোথাও না কোথাও ধরা পড়বে, তাই না? তো উনি 2-3 বার এরকম যখন যান, যাওয়ার পরে পর্ণার দাদু বুঝতে পারে যে এটা মিথ্যে নয়, এটা সত্যিকারেরই। আর এই প্ল্যানচেট বিষয়ে অনেক বইপত্র আগে ছিল, যেটা পর্ণা ইমেলে লিখেছে যে সেই বইগুলো ওর দাদুর কাছে ছিল, এবং বর্তমানে নাকি মানে ওই সময়ে কিছু বইকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। মানে ওই বইগুলো কিন্তু কোনো প্রকাশক ছাপাতো না, যেহেতু বইগুলোতে এরকম আর কি প্ল্যানচেট কীভাবে করতে হয় সে বিষয়ে অনেক কিছু লেখা থাকতো, মানুষজন ভয় পেত। আর যে সত্যি সত্যি যখন প্ল্যানচেট করা হয়, যে মিডিয়াম হিসেবে থাকে, মানে যার উপরে আর কি সে আত্মাকে শরীরটাকে নামানো হয়, তার কিন্তু মানে আয়ুর একটা ক্ষয় হয়, এটা সত্যি কথাই। মানে তার হয়তো যা আয়ু আছে তার থেকে হয়তো এই প্ল্যানচেটটায় সে মিডিয়াম হিসেবে বসেছে বলে 2 থেকে 3 দিন এক একবারে তার আয়ু কমতে থাকে। তো এইসব নানা কারণের জন্য কিন্তু আস্তে আস্তে এই প্ল্যানচেটের উপরে বেশ কিছু বই ছিল, সেই বইগুলো নাকি বহু পুরনো, কিন্তু সেইগুলো আর সেভাবে প্রিজার্ভও হয়নি, এবং পরবর্তী ক্ষেত্রে ওই বইগুলো প্রকাশ আলাদা করে হয়নি। এবার এরকম কিছু ম্যানুস্ক্রিপ্ট বলুন, এরকম কিছু লেখাপত্র পর্ণার দাদু জোগাড় করে, এবং বিগত মানে 3-4 বছরে উনি বেশ কয়েকটা এরকম প্ল্যানচেটের জায়গায় কিন্তু উনি নিজে উপস্থিত ছিলেন, এবং সমস্ত কিছু দেখে শুনে উনি একটা সিদ্ধান্তে আসেন যে সত্যি সত্যি যদি কেউ সঠিকভাবে প্ল্যানচেট করতে পারে, তাহলে যে কোনো মানুষের আত্মাকে নামানো সম্ভব, তার নিজস্ব এন্টিটি থেকে পৃথিবীতে নামানো সম্ভব। সেটা খুব বেশি সময়ের জন্য একেবারেই নয়, খুবই অল্প সময়ের জন্য, এবং তার সাথে সাথে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ আমরা চোখ দিয়ে অনেক কিছু দেখতে পাই, মানুষ দেখতে পাই, বাড়ি ঘর, যে কোনো বস্তু আমরা সব দেখতে পাই, কিন্তু এরকম বহু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আমরা যেমন ছোট ছোট ভাইরাস, ব্যাকটেরিয়া, সেগুলো যেমন দেখতে পাই না, এরকম প্রচুর এন্টিটি আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, যারা মানে মানুষের স্বাভাবিক সাধারণ চোখে যাদেরকে লোকেট করা সম্ভব নয়। এবার উনি যখন এরকম মানে বেশ 3-4 বছরে বেশ কয়েকবার প্ল্যানচেট দেখতে যান, তো সেখানে উনি এটাও দেখেছিলেন যে হয়তো অমুক জনের আত্মাকে ডাকা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যেত যে যে আত্মাকে ডাকা হচ্ছে সেই আত্মা না এসে একটা অন্য আত্মা চলে আসে, এবং সেই আত্মা মানে সব আত্মা তো আর ভালো হয় তা তো নয়, কিছু কিছু আত্মার মধ্যে বিশেষ ক্ষমতা থাকে, এবং তাদের উদ্দেশ্যটাই হয় যে কোনোভাবে যদি কোনো ক্ষতি করা যায়, তো সেগুলোও কিন্তু খুব ভালো করে মেনটেন করতে হয়। তো এই সমস্ত কিছু দেখা থাকার পরে যখন ওনার বেশ অনেক বছর হয়ে গেছে, ওনার এগুলো দেখা হয়েছে, উনি অনেক নলেজ নিয়েছেন, অনেক বইপত্র পড়েছেন, তখন একবার উনি ভাবলেন যে উনি
নিজে প্ল্যানচেট করবেন। এবার নিজে যখন প্ল্যানচেট করবে ভাবলেন, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, পর্ণার দাদার সাথে মানে অর্কর সাথে ওর দাদুর একটা ভীষণ ভালো সম্পর্ক ছিল খুব ছোট থেকেই। মানে দাদু সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। মানে দাদু হয়তো নিজের কোনো গানের প্রোগ্রামে যাবে, একটু যখন বড় হয়েছে অর্ক, তো ওকে নিয়ে চলে যেত এবং ও কিন্তু ওই 5-6 বছর বয়স থেকে দাদুর সাথে 2-3 ঘন্টা করে বাইরে ঘুরে আসা, কোনো গানের প্রোগ্রামে যাওয়া, নাটকও করতেন উনি, সেই নাটকে যাওয়া, এগুলো করতেও খুব ভালোবাসতো। তো সেই জন্য ছোট থেকে অর্কও কিন্তু দাদুর কাছে এই প্ল্যানচেটের বিভিন্ন গল্প শুনতো। ওর খুব ভালো লাগতো শুনতো, বা দাদুকে বলতো, দাদু তুমি আজকে প্ল্যানচেটের গল্প বলো। তো দাদুও বলতো। এবার যখন ওর দাদু রিটায়ার করে গেল, তো তখন দাদু একবার ভাবলেন যে উনি একবার প্ল্যানচেট করবেন এবং প্ল্যানচেট করে উনি ওনার মায়ের সাথে কথা বলবেন। এবার দেখুন, একটা লোক সে এতদিন বাইরে গিয়ে প্ল্যানচেট দেখতো, সেগুলোকে এক্সপিরিয়েন্স করতো, সেগুলো সম্পর্কে পড়াশুনো করতো, সেটা একরকম ছিল। এবার দাদু রিটায়ার করে গেছে, ওনার কাছে প্রচুর সময়। যে মুহূর্তে উনি ভাবলেন বা ফ্যামিলিতে বললেন যে এবার উনি নিজে প্ল্যানচেট করবেন বাড়িতে বসে, তো স্বাভাবিকভাবেই বাড়ির লোকের একটুখানি আপত্তি জানায়। এবং পর্ণার যে বাবা ছিল সে বলল যে দেখো, তোমার এখন বয়স হয়েছে, তুমি বাইরে এগুলো দেখছো, বাইরে এগুলো সম্পর্কে জানছো, পড়ছো, সব ঠিক আছে, কিন্তু তুমি নিজে ঘরে এসব করতে যেও না। তো আর পর্ণার দাদু না মানে ভীষণ মানে খুব শক্তপোক্ত মানুষ, নিজের প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাস। তো উনি তখন বললেন যে দেখো, আমি যখন ভেবেছি আমি প্ল্যানচেট করবো তো আমি করবো, আর তোমরা কেউ চিন্তা করো না। ওদের ছাদের উপর একটা চিলেকোঠার ঘর ছিল শ্রীরামপুরের বাড়িতে। তো উনি বললেন যে আমি ওই ঘরে করবো, তো তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো রকমভাবে কোনো অসুবিধে হবে না, আর তোমরা আমার উপরে ভরসা রাখো। আমি প্ল্যানচেট যদি করার হতো আমি অনেক আগে করতে পারতাম, কিন্তু আমার মনে প্রচুর প্রশ্ন ছিল, প্রচুর ডাউটস ছিল, আমি সেগুলোকে এখন ক্লিয়ার করে ফেলেছি। সেই জন্যই আমি আজকে নিজে প্ল্যানচেট করার সিদ্ধান্তটা নিয়েছি, তো তোমরা আমাকে বাধা দিও না। এবার সবাই জানতো যে দাদু একবার কিছু একটা ফিক্স করে ফেলেছে মানে দাদু সেটা করবেই। তো দাদু তখন ওনার 2-3 জন বন্ধুবান্ধব কে নিয়ে ওদের উপরে চিলেকোঠার ঘরে মানে ওই প্ল্যানচেট করার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে। এবং এই সময় যখন এটা হয়, প্রথমবার যখন দাদু করে, তখন পর্ণা খুবই ছোট, মানে একদমই ছোট। যাই হোক, তো ও সেসব দিনের কথা কিছু মনে নেই, কিন্তু যেটা ও শুনেছিল যে ওর দাদু নাকি সত্যি সত্যি তার মাকে নাকি ডাকতে সক্ষম হয়েছিলেন, এবং ওনার মা নাকি মানে ওই দাদুকে কি করতো, খুব মাথায় হাত বুলিয়ে দিত, কিছু হলেই মাথায় হাত বুলিয়ে দিত। এবং দাদুর মনে মনে কোথাও একটা না মানে ওই বিষয়টা উনি খুব মিস করতেন, যে মা কতদিন মাথায় হাত বোলান। এবং শুধু ওইটুকুর জন্যই দাদু নাকি প্ল্যানচেট করে নিজের মাকে আর কি ডেকেছিলেন, এবং সত্যি সত্যি নাকি তিনি এসেছিলেন, এবং আসার পরে শুধু এসেছিলেন তাই নয়, উনি প্ল্যানচেটের মাধ্যমে বলেছিলেন যে তুমি যেভাবে হাত বোলাতে সেভাবে আমার মাথায় একবার হাত বুলিয়ে যাও। এবং দেখবেন প্রত্যেকটি মানুষেরই যে স্পর্শ, মা তার সন্তানকে স্পর্শ করছে বা সন্তান তার মাকে কিছু একটা স্পর্শ করছে, এইগুলো না একটা নিজস্বতা থাকে প্রত্যেকের ক্ষেত্রেই। তো ওই যে মানে উনি কিন্তু চোখে কিছু দেখেননি, যেটা অর্ক এবং পর্ণা দুজনেই পরবর্তীকালে শোনে। উনি পরিবারের সাথে যখন গল্প করেন, উনি বুঝতে পারেন যে ওনার মা না কী করতো, 4টে আঙুল মুঠো করে, বুড়ো আঙুল বাদে, মাথার মাঝ অবধি হাতটাকে বুলিয়ে দিত। এবং উনি মনে মনে ভেবেছিলেন যে যদি ওনার মায়ের আত্মার বদলে অন্য কোনো আত্মাও আসে, তাহলেও সে অ্যাটলিস্ট এইভাবে মাথায় হাত বোলাতে পারবে না। এবং ওনার মায়ের সেই স্পর্শটা ওনার মনে তখনও একদম জ্বলজ্বল করছে। এবং যে মুহূর্তে সে আত্মাটা এসে মাথায় হাত বুলিয়ে গেল, ঠিক সেই মুহূর্তে কিন্তু উনি বুঝে গেলেন যে এই স্পর্শ কিন্তু ওনার মায়ের, এই হাতের স্পর্শটা উনি কিন্তু মানে একদম চেনা লাগে ওনার। উনি নিশ্চিত হয়ে যান যে ওনার মাই এসে ওনার মাথায় হাত বুলিয়ে গেছে। এই একটা ব্যাপার তো হলো। তো এই জিনিসগুলো
করার পরে মাঝে মধ্যেই কিন্তু এই পর্ণার দাদু বাড়িতে বা অন্য কারোর বাড়িতে উনি প্ল্যানচেট করতেন। অবশ্যই ওনাকে ওনার বাড়ির লোকেরা খুবই বারণ করত, এবং এই প্ল্যানচেট করতে করতেই একটা সময় কিন্তু উনি খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শুধু হয়ে পড়েন তাই নয়, উনি বিভিন্ন আর কি এই সমস্ত লাস্টের দিকে, ওনার জীবনের শেষের দিকে পর্ণার দাদু না এইটা নিয়েই পড়ে থাকতেন, মানুষজনকে বলতেন, এবং এইটা নিয়ে উনি এত বেশি মনোনিবেশ করে ফেলেছিলেন যে উনি ওষুধও ঠিকমতো খেতেন না, খাবার খেতেন না, এবং একটা সময় ওনার বয়সও হয়, উনি মারা যান। কিন্তু ওই যে দাদুর সাথে যে পর্ণার দাদা অর্কর যে একটা প্রবল একটা মানে হয় না, দেখবেন দেখুন সব না মানে দাদু দিদা নাতি নাতনির সাথেই সবার একটা আত্মিক সম্পর্ক থাকে, কিন্তু সব সম্পর্ক মানে সেরকম সম্পর্ক সবার সাথে হলেও দেখবেন একটা নাতি নাতনি বা কোনো নাতি নাতনির হয়তো তার দিদার প্রতি বা দাদুর প্রতি বা ঠাকুমার প্রতি একটা না মানে এক্সট্রা একটা একটু আলাদাই একটা টান থাকে, আলাদাই একটা ভালোবাসা থাকে, যেটা সবারই থাকে কিন্তু সেটা যেন আরেকটু বেশি। এবার অর্কর ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা ছিল। অর্ক ছোটবেলা থেকে এত বেশি ওর দাদুর সম্পর্কে জেনেছে, দাদুর সাথে এত ঘোরাফেরা ওঠা বসা, যে কোথাও ওর দাদুর প্রতি একটা আলাদাই দুর্বলতা ছিল, যেটা পর্ণারও ছিল, কিন্তু পর্ণার থেকেও যেন মানে দাদার ক্ষেত্রে একটু হলেও বেশি ছিল। এবং অর্ককে ওর দাদু প্রত্যেকটা বিষয় একদম খুঁটিনাটি খুঁটিয়ে বলে গেছিল যে কিভাবে কাজটা করতে হয়, এবং অর্করও খুব মানে জানতে ইচ্ছে করতো যে কি করে হয়, কিভাবে এটা সম্ভব, এই রকম। এবার অর্ক পুরো জানতো যে কিভাবে প্ল্যানচেটটা করতে হয়, একদম নির্ভুলভাবে জানতো, এবং যে একটা পাটির উপরে একটা কাঁথার মতো ছিল সেগুলোর উপরে আর কি উনি করতেন, সেই সমস্ত কিছু কিন্তু বাড়ির মধ্যে গুছিয়ে রাখা ছিল। এবার অর্কর যেহেতু বেস্ট ফ্রেন্ড ছিল তন্ময়, তো তন্ময়কেও কখনো কখনো অর্ক গল্পের ছলে কথার ছলে বলেছিল যে জানিস তো আমার দাদু এরকম করতো, এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় দাদু যা যা এক্সপিরিয়েন্স করতো অর্ককে বলতো, এবং অর্ক প্রত্যেকটা জিনিস ওর মাথার মধ্যে ঢুকিয়ে নিত, কারণ ছোটো থেকে দাদুর সাথে এত বেশি ওর কমিউনিকেশন হয়েছে। এবং দাদু চলে যাওয়ার পরে অর্ক খুব ভেঙেও পড়ে কিছুদিন, মানে সব নাতি নাতনি খারাপ লাগে, কিন্তু ও যেন একটু বেশি ভেঙে পড়েছিল দাদুর চলে যাওয়াতে। এবারে যেটা হলো, এবার তন্ময়ের বাড়ির কথা এবার আপনাদেরকে একটু বলি, কেন এখানে তন্ময়ের ক্যারেক্টারটা আসছে সেটা এবার আপনাদের জানাটা খুব প্রয়োজন। তন্ময়ের বাবা হচ্ছেন মানে তন্ময়ের বাবা, আর বাবার পরে ওর এক বোন ছিল ওনার। এবার বাড়িতে তন্ময়, ওর মা, ওর বাবা, ওর দাদু ঠাকুমা, এই কজন মেয়ে হচ্ছে সংসার। আর তন্ময় যে পিসি ছিল সেই পিসির অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে। এবার ছোটবেলা থেকেই তন্ময় দেখেছে যে ওর বাবা যে টাকাটা রোজগার করে সেই টাকাটা মানে মানে বেশিরভাগ টাকাটাই রোজগারের তন্ময়ের ঠাকুমার হাতে দিয়ে দেয়, এবং যে রোজগারটা তন্ময়ের বাবা করতেন সেই রোজগারটা কিন্তু যথেষ্ট ভালো, মানে একটা সংসার ঠিকমতো চলার জন্য যে পরিমাণ টাকা পয়সার দরকার পড়ে সেটা যথেষ্টই মানে সাফিসিয়েন্ট। এবং শুধু তাই নয়, তন্ময়ের দাদুও কিন্তু খুব ভালো কাজ করতেন, এবং ওদের যথেষ্ট মানে জমি জায়গা বাড়িঘর ঠিকঠাকই ছিল। এবার প্রথম যখন মানে তন্ময়ের বাবা তখনও বিয়ে করেননি, তো যখন চাকরি পায় তখন থেকেই আর কি সে সংসারে কিছু কিছু করে যেরকম আর কি দরকার পড়তো সেরকম সে কন্ট্রিবিউট করতো। এবার যে মুহূর্তে তন্ময়ের বাবা বিয়ে করে তারপর থেকেই কিন্তু ওর ঠাকুমা বলে দেয় যে কিছু মানে এই পরিমাণ টাকা সংসারে দিতে হবে। এবার ছোটবেলা থেকে তন্ময়ের ফ্যামিলিতে যেটা হলো সেটা হচ্ছে যে ওর দাদুর ভালো পেনশন ছিল, তারপরে ওর দাদুর কিছু প্রপার্টি ছিল, সেখান থেকে একটা পয়সা আসতো, যেটা মানে ওইটুকু টাকাতেই সংসার খুব ভালোভাবে চলে যাওয়ার কথা। এদিকে তন্ময়ের বাবা ভালো রোজগার করে, কিন্তু ছোটবেলা থেকেই তন্ময় দেখতো যে ওদের খুব লিমিটেড জিনিসের মধ্যে থাকতে হয়, বাড়িতে খাওয়া দাওয়াও সাধারণ, খুবই সাধারণ, কিন্তু ওর বাবা যথেষ্ট ভালো রোজগার করে, ওর দাদুর টাকা পয়সা রয়েছে, কিন্তু সেই টাকা পয়সা কোথায় যাচ্ছে কীভাবে কী হচ্ছে কিছুই আর কি চোখে দেখা যেত না। এবার এইটা নিয়ে মাঝে মধ্যেই বাড়িতে অশান্তি। তো প্রথম যখন তন্ময়ের বাবা মায়ের বিয়ে হয়
তো তখন ওনারাও কেউ বুঝতে পারেনি, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে ওর যে ওই পিসি রয়েছে, সেই পিসি এবং পিসে মশাই বিভিন্ন রকমভাবে চাপ দিয়ে তন্ময়ের দাদু ঠাকুমার থেকে প্রত্যেক মাসে টাকা নেয়, এবং সেটা অনেকটা পরিমাণ টাকা, যার জন্য তন্ময়ের বাবাকে কিন্তু সংসারে অনেক বেশি টাকা কন্ট্রিবিউট করতে হতো। কিন্তু সেই পরিমাণ টাকা কন্ট্রিবিউট করেও সংসারে সেই সচ্ছল ব্যাপারটা বা সেই হাসি খুশি ব্যাপারটা কিন্তু থাকতো না। এবং এই বিষয়টা নিয়ে তন্ময়ও মাঝে মধ্যে, যখন ও ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়, ওরও কিছু দরকার পড়তে পারে বা ওর কিছু নিডস থাকে যেগুলো ও হয়তো পেতো না, ওর একটু খারাপ লাগতো, তো ও কী করতো, অর্ককে এসে বলতো। এবার পাড়াতে, যেহেতু ওদের একই পাড়ায় বাড়ি অর্ক আর তন্ময়দের, তো ওরাও ভাবতো যে ওদের তো যথেষ্ট ভালো, ওর বাবা রোজগার করে, ওর দাদু ভালো রোজগার করতো, ওদের কিছু দোকান ঘর ভাড়া দেওয়া ছিল দুটো, তো সেখান থেকেও একটা পয়সা আসতো, তো ওদের ক্ষেত্রে আর্থিক মানে সচ্ছলতা থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো সেটা কেন থাকে না সেটা নিয়ে মানে পাড়ার লোককেও যখন বলতো, কেউ না বিশ্বাস করতো না বা ভাবতো যে ওরা হয়তো একটু বাড়িয়ে বলে। কিন্তু সত্যি সত্যি মানে পরিবারে একটা সমস্যা থাকতো, মানে কিছু একটা মানে মাস গেলে একটা টাকার টান পড়তো, ও ঠাকুমা বলে দিত সংসার চালানোর পয়সা নেই, তো ফার্দার ওর বাবাকে আবার পয়সা দিতে হতো। এবার এইভাবে যখন আস্তে আস্তে চলতে থাকে, তখন একটা সময় তন্ময়ের বাবা মায়ের কিন্তু খুব রাগ হয় যে এইভাবে কি করে সংসার চলে। আর যদি ওর মাকে জিজ্ঞেস করা হতো, মানে তন্ময়ের ঠাকুমাকে যখন তন্ময়ের বাবা জিজ্ঞেস করতো যে তোমাকে এত তো টাকা আমি সংসারে প্রত্যেক মাসে দিচ্ছি, তাহলে কেন টাকার অভাব পড়ছে, বা বাবাও একটা ভালো টাকা পেনশন পাচ্ছে, বা দোকান থেকে একটা ভাড়ার টাকা আছে, সেটা কোথায় যাচ্ছে? কিন্তু অদ্ভুতভাবে তন্ময়ের ঠাকুমা কিন্তু এই কোনো প্রশ্নের কোনোদিনই সদুত্তর দিতে পারত না। আবার তন্ময়ের পিসি পিসেমশাই যখন আসতো, তারা এসে হয়তো সবার সাথে গল্প আড্ডা করলো, কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট যখনই আসতো, তন্ময়ের ঠাকুমার সাথে একা ওরা একটা দরজা বন্ধ করে কথা বলতো। এবার এই জিনিসগুলো যখন আস্তে আস্তে হতে থাকে, তো তখন সবাই বুঝতে পারে যে এই যে সংসারে একটা কৃত্রিম অভাব, টাকা পয়সা যে না থাকা, এটার পিছনে নিশ্চয়ই তন্ময়ের পিসি পিসেমশার একটা বিশাল হাত আছে। আর ওর পিসেমশাই খুব একটা ভালো কাজকর্ম করতেন না, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু খুব ল্যাভিশ একটা লাইফস্টাইল লিড করতেন। ওনারা সেই সময় গাড়ি হাঁকিয়ে আসতো যেত, ওদের সাজ পোশাক জিনিসপত্র সব দামি দামি থাকতো। তো এইটা সবাই বুঝতে পেরে গেছিল যে এই বাড়ি থেকে, মানে তন্ময়ের ঠাকুমা, তন্ময়ের বাবা যে টাকা সংসারে দিচ্ছে, এবং তন্ময়ের যে দাদু, তার যে আর কি পেনশনের টাকা বা দোকান বাবদ যে টাকা আসছে, সেই টাকা কিন্তু নিশ্চয়ই ওর পিসি পিসেমশার কাছে প্রচুর পরিমাণে যাচ্ছে। নাহলে এইখানে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও কোনো বাহুল্য নেই, মাসের শেষে টান পড়ছে, অথচ ওর পিসি পিসেমশাইয়ের সংসারে একেবারে টাকা পয়সা উপচে পড়ছে, যেখানে ওর পিসি কিছু করতো না এবং ওর পিসেমশাইও কিন্তু খুব একটা ভালো কোনো কাজ করতো না। এবার সংসারে সেটা নিয়ে অশান্তি। যেহেতু তন্ময় আর অর্ক খুব ছোটবেলা থেকে বন্ধু, তো ওরা বিষয়গুলো জানতো। এবার বিভিন্ন রকমভাবে তন্ময়ের ঠাকুমাকে তার ছেলে, ছেলের বউ জিজ্ঞেস করেছে, জানার চেষ্টা করেছে যে কী করো তুমি টাকা। সে কোনো উত্তর দিত না। এবং আস্তে আস্তে যেটা হলো, দাদুকে বলা হতো যে দাদু তুমি তাহলে টাকাটা দিও না, তোমার যে পেনশনের টাকাটা সেটা তাহলে তুমি রেখে দাও। তো ঠাকুমা কী করতো, দাদুর থেকে ঝগড়া করে হলেও সে টাকাটা আদায় করে নিত, এবং আদায় করে তিনি তার মেয়ের কাছে পাঠিয়ে দিত টাকাটা। এইভাবে আস্তে আস্তে সংসারে একটা বিশাল অশান্তি হতে থাকে। এবং তন্ময়ের দাদু কিন্তু খুব শক্তপোক্ত একজন মানুষ ছিলেন। একদিন হঠাৎ করে ওরা বুঝতে পারে, মানে শুনতে পায়, রাতের বেলা ওদের ঘর থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। যেহেতু পাড়ার মধ্যেই, আর ওদের সাথে এদের খুব ভালো একটা সম্পর্ক, তো অর্ক ছুটে গেছে। তো গিয়ে দেখছে যে এই তন্ময়ের দাদু বিছানার মধ্যে ছটফট করে কাঁপছে, এবং কাঁপতে কাঁপতে মানে উনি একটা কিছু বলতে চাইছে, কিন্তু উনি বলতে পারছে না। আর মানে তন্ময় যে ঠাকুমা, সেই ঠাকুমা আর কি ওনাকে মানে চেষ্টা করছে যাতে ওনার একটু কষ্ট কম হয় বা কিছু হয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে
তন্ময়ের বাবা যখন বলছে যে এরকম যখন বাবার শরীর খারাপ হয়েছে ওনাকে হসপিটালে নিয়ে যায়, তো তন্ময়ের ঠাকুমা বলছে না না হসপিটালে নেওয়ার দরকার নেই, এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমি জানি এক্ষুনি ও সুস্থ হয়ে যাবে। এবার পাড়ার লোক হিসেবে অর্কর বাবা মাও গেছে, তারাও বলছে যে মানে ওনার তো কিছু একটা খুব সিরিয়াস হয়েছে মনে হচ্ছে, তো ওনাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ও ঠাকুমা বলছে না না হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমি সব জানি। এই বলে উনি না কিছু একটা মাথার মধ্যে ছোঁয়াচ্ছে, কিছু একটা জল মুখের মধ্যে দেওয়ানোর চেষ্টা করছে, এবং সবাই যখন মানে প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছে যে এবার তো মানুষটার কিছু একটা হয়ে যাবে বাড়িতে বসে, এবার ওনাকে হসপিটালে নিয়ে যেতেই হবে, তখনও উনি মানে নিমরাজি, বলছে না কিছু হবে না, বাড়িতেই থাকুক, এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমার মেয়েকে খবর দিয়েছি, মেয়ে বলেছে না এক্ষুনি ঠিক হয়ে যাবে, ওরা আসছে আমার মেয়ে জামাই। এই করতে করতে মানে আনফর্চুনেটলি আধা ঘন্টার মধ্যে কিন্তু লোকটা বাড়িতেই মারা যায়, বলা যেতে পারে বিনা চিকিৎসায় মারা গেল। তো মারা যাওয়ার পরে তো যা হয় আর কি, আর রাগ করে তো কোনো লাভ নেই। তো সেই পরিস্থিতিতে সবারই খুব মন খারাপ। তো তন্ময়ের পিসেমশাই এলো, তো তারাও এসে খুব কান্নাকাটি করছে, এবং তন্ময়েরও খুব খারাপ লাগছে যে মানে সবাই মিলে যেখানে কিছুক্ষণ আগে অবধিও বলছিল যে নিয়ে যাওয়া হোক নিয়ে যাওয়া হোক, শুধুমাত্র ওর ঠাকুমা বাধা দিল বলে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না। এবং যখন থেকে সবাই বুঝতে পেরেছে তারপরেও মানে 1 ঘন্টা অবধি মানুষটা কষ্ট পেয়েছে। তো 1 ঘন্টার মধ্যে অবশ্যই কোনো নিকটবর্তী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া যেত, সেখানে চিকিৎসা করালে অবশ্যই বেঁচে যেত। আর ওর দাদু কিন্তু খুব শক্তিশালী মানুষ ছিলেন, এমন নয় যে খুব রোগে ভুগতেন, খুব আর কি দুর্বল ছিলেন, সেরকম কিন্তু নয়। এবার মারা গেছে তখন তার কিছু বলার নেই, সেই ঠাকুমা প্রচণ্ড কাঁদছে, মেয়ে জামাই কাঁদছে, সবাই কাঁদছে, কাকে কি বলবে, ব্যাপারটা ওখানে শেষ হয়ে গেল। কিন্তু ওই যে বলে না যে কিছু বিষয় শেষ হলেও শেষ হয় না, আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে পরিবারে ধরুন একজন মারা গেল, তো বাকি যারা রয়ে গেল তাদের মনে অনেক রকমের অনেক প্রশ্ন থেকে যায়, অনেক কথা থেকে যায়, যেগুলো হয়তো তারা বলতে পারে না, হয়তো অনেক কিছু বলার ছিল সেটা না বলা থেকে গেল। তো তন্ময়ের মনে, ওর বাবার মনে, ওর মায়ের মনে, প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল, মানে ওর ঠাকুমাকে কিছু জিজ্ঞেস করলে উনি কখনোই কোনো কিছু সদুত্তর দিতেন না। এবার ঠাকুমাকে তাই বলে কোনো লাভ নেই, কিন্তু সবাই ভাবতে লাগলো যে কেন ঠাকুমা দাদুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এত বাধা দিল, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে তন্ময়ের দাদু সন্ধ্যে থেকে কিন্তু ভালোই ছিল, সকাল থেকে একদম ভালো ছিলেন, সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, নর্মাল খাওয়া দাওয়া করে, হঠাৎ করে কী এমন হলো যার জন্য ওনার এরকম হলো, এই একটা প্রশ্ন। আর একটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে ওদের যা বিষয় সম্পত্তি ছিল, দুটো দোকান বা আরও যা যা জিনিসপত্র, সেইগুলোর মানে কার নামে কিভাবে লেখা হয়েছে, কি অবস্থায় আছে, সেগুলো সম্পর্কেও কিন্তু দাদু কাউকে কিছু বলে যায়নি। এবং ওদের পরিবারে টাকা পয়সা নিয়ে এত বেশি মাঝে মধ্যেই ঝামেলা অশান্তি লেগে থাকতো যে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোনোদিনই মানে দাদু বা ঠাকুমা আলোচনাও করেনি তার ছেলে মেয়ের সামনে, মানে ছেলে মেয়ে উভয়ের সামনেই, বা সেটা যে করা উচিত সেটা ওনারা মনে করেনি। এবার যেহেতু দাদু বেঁচে থাকাকালীনও কোনোরকম সেরকম টাকা পয়সা তন্ময়ের বাবা দেখেনি যে তার বাবা রিটায়ারমেন্টের টাকা দিয়ে কোনো একটা কিছু হচ্ছে বা কিছু, তো ওদের না মনে মনে একটা সন্দেহ হতে থাকে। এবং ওই যে মেয়ে জামাই ছিল তন্ময়ের আর কি পিসেমশাইরা প্রচণ্ড চালাক ছিল, এরাও সরাসরি কোনো বিষয়ে কোনো কথা বলতো না। আর এই দাদু মারা যাওয়ার পর থেকে ওর ঠাকুমা সপ্তাহে 2 দিন করে মেয়ের বাড়ি চলে যেত, গিয়ে উনি থেকে থেকে আসতো, এবং টাকা পয়সাও কিন্তু মানে কি হবে না হবে সেই বিষয়ে উনি কিন্তু মানে ওনার ছেলের সাথে কোনো আলোচনা করতেন না। এবার সকলেরই একটা মনে হতে লাগলো, বিশেষত তন্ময়ের বাবা মায়ের, যে তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়াবে, বাড়ি রয়েছে, দুটো দোকান রয়েছে, সেগুলো কি তাহলে ছেলে মেয়েদের মধ্যে সমান সমান ভাগাভাগি হবে, নাকি সে তার মানে ছেলেকে বঞ্চিত করবে, না কী করবে কেউ জানে না। এবং অদ্ভুতভাবে এই দাদু মারা যাওয়ার কিছুদিন আগ থেকে তন্ময়ের ঠাকুমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস এসেছিল। যে মানুষটা পুজো আর্চা করতো, যে মানুষটা সবার সাথে মিলেমিশে থাকতো, কথাবার্তা বলতো, সে যেন আস্তে আস্তে খুব গুটিয়ে যাচ্ছিল। সে পুজো আর্চা করতো না, ঘরে বেশি পুজো আর্চা হলে উনি অপছন্দ করতেন, যেটা একেবারেই ওনার ক্যারেক্টারের সাথে যেত না। হ্যাঁ, উনি মেয়ের প্রতি একটু বেশি বায়াস ছিলেন ঠিকই, কিন্তু অদ্ভুতভাবে
ওনার মধ্যে একটা কীরকম ভাব চলে এসেছিল যেটা স্বাভাবিক নয়, এবং সেটা কিন্তু কেউ তখন অবধি কেউ সেভাবে ব্যাপারটাকে পয়েন্ট করেনি। সবাই ভাবতো যে ঠিক আছে, বয়স হচ্ছে, চেঞ্জেস আসতেই পারে। কিন্তু এবার ব্যাপারটা না অন্যরকম দিকে গেল। তো তখন ওর বাবা মা, তন্ময়ের আর কি বাবা মা, খুবই আর কি চিন্তায় পড়ে গেলেন যে কী করা যায় তাহলে। কারণ ওনারা সবাই জানতো যে পিসেমশাই খুব একটা সুবিধের লোক নয়, আর এটুকুও বুঝতে পারতো যে ওই পিসেমশাই যে এই নিজের মানে তাদেরই নিজের মাকেও যে খুব শ্রদ্ধা ভক্তি করে ভালোবাসে তা কিন্তু নয়। কিন্তু কোথাও একটা অদ্ভুত রকমের হয় না যে চোখ থেকেও মানুষ অনেক সময় অন্ধ হয়ে যায়, বুঝতে চেয়েও বুঝতে পারে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু তন্ময়ের ঠাকুমার ক্ষেত্রে চলে এসেছিল। এবার ভাবছি কি করা যায়। তো একদিন এই তন্ময় তখন অর্ককে বলে যে একটা বিষয় জানিস তো, মানে তুই তো, তোর কাছে তো অনেক বছর থেকেই শুনেছি যে তোর দাদু খুব ভালো মানে প্ল্যানচেট করতে পারতেন, মৃত ব্যক্তির আত্মাকে নামাতে পারতেন। আমাদের না জানিস তো খুব জানার ইচ্ছে যে হঠাৎ করে দাদুর কি হয়ে গেল। আর এই যে ঠাকুমাও এখন আমাদের সাথে সেভাবে কথা বলতে চায় না, কীরকম সারাদিন একা একা বসে থাকে। ঠিক আছে, একটা মানুষ মারা গেছে, তার সেটা শোক পেতেই পারে, কিন্তু এর মধ্যে ওরা না একটা চক্রান্ত বা একটা কিছু যে গন্ডগোল আছে সেটা কিন্তু একটা রেশ পেয়ে যায়। তো ওকে বলে যে আচ্ছা তুই কি একটু বলতে পারবি কীভাবে প্ল্যানচেট করা যায়, তাহলে আমরা আমার দাদুকে একটুখানি ডাকতে পারতাম, কারণ আমাদের অনেক প্রশ্ন আছে যে হঠাৎ করে দাদু কিভাবে মারা গেল, আর ঠাকুমার মধ্যেই বা এতটা পরিবর্তন কি করে হলো, বা এই যে জিনিসপত্রগুলো রয়েছে, টাকা পয়সা, সেগুলোই বা কিভাবে আর কি খরচাপাতি হলো, বা কিভাবে কি ভবিষ্যতেও হবে, সেগুলো নিয়েও আমাদের মনে অনেক প্রশ্ন আছে। যদি তুই একটু আমাদেরকে সাহায্য করিস তাহলে খুব ভালো হয়। এবারে অর্ক তো মানে প্ল্যানচেটের বিষয়ে দাদুর থেকে অনেক কিছুই শুনেছিল, সেটা ওর জানাশোনার মধ্যেই ব্যাপারটা ছিল, কিন্তু ও না নিজে কোনোদিনও প্ল্যানচেট করেনি। এবার ওকে সমস্তটাই বলেছে, কিন্তু ও বলছে দেখ আমি তো কোনোদিনও প্ল্যানচেট করিনি, কিন্তু এইভাবে প্ল্যানচেট করা যায়। এবার ব্যাপার হচ্ছে যে একা একজনের পক্ষে প্ল্যানচেট করা সম্ভব নয়। মানে অর্কর থেকে এগুলো শুনে তন্ময় নিজে যে প্ল্যানচেট করতে বসবে এটা কোনোভাবেই সম্ভব নয়। এইবারে অর্ক আর তন্ময় দুজনে কথা বলে ঠিক করে যে এই দুজনে মিলে প্ল্যানচেট করবে, এবং শুধু প্ল্যানচেট করবে তাই নয়, প্ল্যানচেটের মাধ্যমে তন্ময়ের দাদুকে ডাকা হবে এবং এই পুরো প্ল্যানচেটের কাজটা করা হবে তন্ময়ের বাড়িতে। যেহেতু অর্ক আর তন্ময় একই পাড়ায় থাকে, দুজনেই ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, তো স্বাভাবিকভাবেই দুজনেই দুজনের বাড়িতে কিন্তু মানে খুব ভালো মতো যাতায়াত ছিল, দুজনেই দুজনের ফ্যামিলিকে জানে চেনে, সব কিছুই ঠিক আছে। এবারে পড়াশুনো করতে যাচ্ছে, মানে তখন যখনই ঘটনাটা ঘটে সেই সময়টা হচ্ছে ক্লাস 12-এ জাস্ট উঠেছে, তো সেই সময়কার ঘটনা। এবার অর্ক বলে যে তন্ময়ের বাড়িতে একটু যাবে, ওর যেহেতু ফ্যামিলিতে একটা ঘটনা ঘটে গেছে, তো অনেকটা ও পিছিয়ে গেছে পড়াশুনোর ক্ষেত্রে, তো সেই জন্য অর্ক বাড়িতে বলে যে তন্ময়ের সাথে দুজনে মিলে একসাথে ওরা স্টাডি করবে, এবং ও যেই জায়গাগুলো একটু পিছিয়ে আছে সেই সব জায়গায় ওকে একটু হেল্প করবে, এবং সেই জন্য দুজনে ওরা একসাথেই রাতের বেলা ওদের বাড়িতেই থাকবে। তো অবভিয়াসলি অর্কর মাও কিছু বলে না। আর তন্ময়দের বাড়ি ছিল দোতলা, তো দোতলায় ওরা তখন মানে ওই তন্ময়ের ঘরে অর্ক চলে যায়, ওদের বাড়িতেই প্রথমে খাওয়া দাওয়া করে, ডিনারটা কমপ্লিট করে ওরা নিজেদের ঘরে চলে যায়। এবার তন্ময়ের বাড়িতেও কেউ জানে না যে ওরা একটা প্ল্যানচেট করার প্ল্যান করেছে, আর অর্কর বাড়িতে তো কেউ জানেই না। এইবারে তন্ময় আর অর্ক মিলে ঠিক করে যে ঠিক 12:30 নাগাদ, মানে ওর বাবা মা সবাই ঘুমিয়ে পড়বে, বেশ অনেকক্ষণ ঘুম হয়ে যাবে, তো সেরকমই 12:30-1টা থেকে ওরা এই প্ল্যানচেটের কাজটা শুরু করবে। এবার প্ল্যানচেট করতে যা যা জিনিসপত্র দু একটা যা লাগে, সেই সমস্ত জিনিসপত্র কিছু আর কি সব ওরা আগে থেকেই মোমবাতি, দেশলাই সব কিছু ঘরে রেখেছে। এবং যে সময়ে এই ঘটনাটা ঘটেছিল সেই সময়টা ছিল নভেম্বর মাস। তো নভেম্বর মাস মানে বুঝতেই পারছেন খুব একটা গরম যেমন নেই, তেমনি খুব ঠান্ডাও নয়। তো মোটামুটি ঘরে তখন কোনো ফ্যান হোক বা কিছু খোলা রাখা যাবে না, এবং দরজা জানলা সব বন্ধ রাখতে হবে প্ল্যানচেটের নিয়ম অনুযায়ী।
তো ওরা গভীর রাত অবধি অপেক্ষা করে যে যাতে তন্ময়ের বাবা মা সবাই ঘুমিয়ে পড়ে। তো অপেক্ষা করে ওরা 12:30 পৌনে 1টা নাগাদ ওরকম মোমবাতি জ্বালিয়ে দরজা জানলা সব বন্ধ করে এক মনে, মানে প্ল্যানচেটের আর কি যেটা প্রথম রুলস, যে এক মনে যাকে আমি ডাকতে চাইছি তার কথা স্মরণ করতে হবে। এবারে অর্ক ছোটবেলা থেকে যখন এই বিষয়ে দাদুর সাথে কথা বলতো, ওর দাদু একটা কথা বলতো যে প্ল্যানচেট করতে গেলে খুব ধৈর্য লাগে। মানে এরকম নয় যে কেউ প্ল্যানচেট করতে বসলো, একজনের কথা চিন্তা করলো আর ফট করে 10-15 মিনিটের মধ্যে সে এসে হাজির হয়ে যাবে, এরকম একেবারেই হয় না। এবং সমস্ত কিছু ঠিক থাকলেও, সব কিছু হয়তো ঠিকঠাক আপনি করছেন, তারপরেও যে সেই যে আত্মাকে ডাকা হচ্ছে সে যে আসবে সেটারও কিন্তু কোনো রকম কোনো মানে ব্যাপার নাও হতে পারে। কিন্তু ধৈর্যটা রাখতে হবে এবং ফট করে কোনো কিছু দেখে ভয় পাওয়া, ফট করে কোনো কিছু থেকে হাত ছেড়ে দেওয়া, এই ধরনের কোনো কিছু, বা ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেওয়া, এরকম কোনো কাজ কিন্তু করা যাবে না। এবার দেখুন, অর্ক বহুদিন থেকে এই সমস্ত কথাবার্তা শুনেছে ওর দাদুর কাছে, কিন্তু নিজে তো কোনোদিনও করেনি। তো ওর কাছেও এটা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে তন্ময়ের ফ্যামিলি একটা এরকম প্রবলেমের মধ্যে আছে। তো ও মনে প্রাণে চাইছিল যে ওর দাদু ওকে যে জিনিসটা শিখিয়েছে বা যে জিনিসটা ও নিজে জেনেছে সেটা থেকে যদি তন্ময়ের কোনোভাবে কোনো উপকার হতে পারে। এবার ওরা বসেছে একাগ্র মনে, দুজনেই স্মরণ করছে। এবার এই ক্ষেত্রে মিডিয়াম হিসেবে কিন্তু এই পর্ণার দাদা, তো অর্কই নিজেকে মিডিয়াম হিসেবে আর কি, মিডিয়াম হিসেবে ওর নিজেকে রাখবে এবং তন্ময় সেই সময় ওর যা প্রশ্ন থাকবে সেটা মানে ওর মাধ্যমে করবে এবং উত্তরটাও পাবে। এইটাও ছিল ওদের প্ল্যান। আধা ঘন্টা হয়ে যায়, 40 মিনিট হয়ে যায়, 45 মিনিট হয়ে যায়, কিন্তু দেখছে কিছুই হচ্ছে না, মানে কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মানে অনেক সময় কি হয় যে ওর একটা এন্টিটি যদি সেই ঘরে প্রবেশ করে তাহলে মোমবাতির শিখা নড়তে থাকে, জিনিসপত্র এদিক ওদিক হতে থাকে সামান্য সামান্য করে, এরকম জিনিসও দাদুর কাছে শুনেছিল। কিন্তু এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ওরা দেখছে কিছুই হচ্ছে না। এবারে ওরা ভাবছে যে কেন কিছু হচ্ছে না, এরকম তো হওয়ার কথা নয়। আবার চেষ্টা করছে, কিন্তু দুজনেই মানে আর কি খুব একাগ্র মনে আর কি ডাকছে। কিন্তু দেখুন, অনেক সময় দেখবেন আমরা অনেক কিছু অনেক মন দিয়ে করি বা একদম খুঁত না রেখে করার চেষ্টা করি, কিন্তু সব ক্ষেত্রেই যে সেটা খুব সাকসেসফুল হয় তা তো নয়। ওদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকম হলো। কোনো একটা কিছু বিষয়ে যখন ওরা ওই প্ল্যানচেটটা করছিল, সেটা করতে গিয়ে কিছু হয়তো একটা এদিক ওদিক হয়েছে। এবং দেখুন, এই যে প্ল্যানচেটটা হয় সেখানে কিন্তু মনে মনে যেমন তার কথা চিন্তা করতে হয়, তার কথা বলতে হয়, ঠিক তেমনি প্রথম যখন কেউ প্ল্যানচেট করতে বসে সেই মানুষটার নাম, তার পুরো নামটা আর কি, নাম, সারনেম, তার সাথে তার ওই যেগুলো আর কি নামের সাথে সাথে কোন গোত্র, অনেক সময় এগুলো অনেকে বলে নেয়। এবার ঘটনা হচ্ছে যে আমাদের এই বিভিন্ন যে স্তর রয়েছে, মৃত্যুর পরে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যে স্তর রয়েছে, আমরা যেটা মনে করি যে আত্মা একটা সম্পূর্ণ অন্য স্তরে চলে যায়, তো সেই স্তরগুলোর মধ্যেও তো অনেক ভাগাভাগি আছে এবং সেখানে উচ্চ স্তর আছে, মধ্য স্তর আছে, নিম্ন স্তর আছে। এবার নিম্ন স্তরে বেশ কিছু এমন এন্টিটি বলুন বা এমন কোনো সোল থাকে যারা কিন্তু এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরতে থাকে, হয়তো তাদের কোনো কৃতকর্মের জন্য হোক বা যে কোনো কারণের জন্যই হোক। এবারে এই যে দুটো বাচ্চা ছেলে তারা এই যে প্ল্যানচেট করার চেষ্টা করছে, সেক্ষেত্রে যেটা হয়, ওরা কিছুক্ষণ পরে, প্রায় মিনিট 55 পরে ওরা বুঝতে পারে যে ঘরে তো দরজা জানলা সব বন্ধ, কোনো হাওয়ার, কোনো হাওয়া বাতাস আসার কোনো জায়গা নেই, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যেন প্রদীপের যে মানে মোমবাতির যে শিখাটা রয়েছে সেটা একটু নড়ছে। এবং অর্ক মানে এগুলো শুনলেও ও নিজেও কখনো কাজ করেনি, আর এই যে শিখাটা নড়ছিল সেটা দেখে তন্ময় খুব এক্সাইটেড হয়ে যায় এবং ও বুঝতে পারে যে ওর ঘরে ওরা দুজন ছাড়াও, এই দুই বন্ধু ছাড়াও অন্য কিছু একটার অস্তিত্ব রয়েছে। এবার বয়স কম, নলেজও কম, ও ভেবে নেয় যে ওর দাদুই এসেছে এবং হঠাৎ করে ও চোখটা খুলে ওর দাদুর নাম করে ও ডাকতে থাকে এবং ও একটার পর একটা প্রশ্ন করতে থাকে যে দাদু তোমার কি হয়েছিল সেদিন,
সেদিন বিকেলবেলা তোমার কি হয়েছিল, আর ঠাকুমা হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল কি করে, কেন ঠাকুমা তোমাকে হাসপাতালে দিতে যেতে চাইছিল না। এরকম নানান 3-4টে প্রশ্ন করতে থাকে, এবং করতে করতে ওখানে একটা গণ্ডি মতো জিনিস কাটা থাকে, সেই গণ্ডি থেকেও কিছুটা বেরিয়ে যায়, মানে খুব এক্সাইটেড হয়ে পড়েছে, বসা অবস্থাতেও কিছুটা বেরিয়ে যায়। এবার অর্কর তো মিডিয়াম, এবার যদি সত্যি সত্যি তন্ময়ের দাদু আসতো তাহলে অর্কর মধ্যে একটা পরিবর্তন আসতো, অর্ক নিজেও কিছুটা বুঝতে পারতো, কিন্তু অর্ক দেখছে যে ও পুরো স্বাভাবিক রয়েছে, ওর মধ্যে কোনো চেঞ্জেস আসেনি। ওর শরীর ভারী লাগে শুনেছিল দাদুর কাছে, যে মিডিয়াম হয় তার শরীর মাথা ভীষণ ভারী হয়ে যায়, ইভেন প্ল্যানচেট হয়ে যাওয়ার পরেও কিন্তু বহুক্ষণ শরীর মাথা ভীষণ ভারী থাকে, ব্যথা করে এরকম। কিন্তু অর্কব দেখছে যে ওর শরীর স্বাস্থ্য পুরো স্বাভাবিক রয়েছে, ওর কোথাও কোনো সমস্যা হচ্ছে না, কোথাও কোনো প্রবলেম নেই। এবার ও ভাবছে যে তাহলে তন্ময় কার সাথে কথা বলছে, এবং ঘরে কিন্তু ওরা কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না, দেখতে পাওয়ার কথাও নয় যদিও। তো প্রথমে না অর্ক বুঝতে পারে না, ওরও প্রথমবার। কিন্তু কিছুক্ষণ পরে ও দেখে যে ওদের ঘরের জানলার যে পর্দাটা ছিল, যে জানলাটা সম্পূর্ণ রকমভাবে বন্ধ করা, সেই পর্দাটা কীরকম যেন পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে নিজে থেকে, আবার খুলে যাচ্ছে, আবার পেঁচিয়ে যাচ্ছে, আবার খুলে যাচ্ছে, আবার পেঁচিয়ে যাচ্ছে। তো তখন না অর্ক তন্ময়কে বলে, তুই একটু চুপ কর, আমার মনে হচ্ছে একটা কিছু গন্ডগোল হয়েছে। এবং এইটাও যে মুহূর্তে বলেছে, মানে জাস্ট বলাটা শেষ হয়েছে, সেই মুহূর্তে ঘরের মধ্যে মনে হলো একটা খুব শূন্য ভাব চলে এলো, মানে মনে হলো যেন সব কিছু একটা আটকে গেল। এবং পর মুহূর্ত থেকে মানে অর্ক এবং তন্ময় দুজনের চোখে কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না, এমন নয় যে কোনো ছায়ামূর্তি দেখেছে, বা এমন নয় কোনো মানুষের ছায়া দেখেছে, মানে ওর দাদুকে দেখা তো ভুলে যাক। তো দেখছে যে ঘরটা কীরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে যেন সব কিছু পুরো থমকে গেছে। এবং এই থমকে যাওয়ার মিনিট এক পর থেকেই দুজনেই প্রচণ্ড কাশতে থাকে, বা দুজনেই খুব কাশি হতে থাকে, মনে হয় যেন গলার মধ্যে একটা কিছু ঢুকে গেলে অস্বস্তিতে যেরকম মানুষের কাশি পায়, যেরকম মানুষের মনে হয় যে কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসছে, একদম সেই জিনিস কিন্তু হতে থাকে। ভাবুন, দুটো ছোট ছেলে যারা মাত্র ক্লাস 12-এ পড়ে, দরজা বন্ধ উপরের ঘরে, এবং ওর মানে তন্ময় ওর বাবা মায়ের একমাত্র ছেলে, তো তন্ময়ের বাবা মা নিজেদের ঘরে ঘুমোচ্ছে, উপরে দোতলার ঘরে দুটো ছেলে এরকম কাশছে, দরজা বন্ধ, কীরকম একটা হতে পারে। এবং প্রথম যখন দুজনের কাশি আসে, দুজনে বুঝতে পারে না যে ঠিক আছে হয়তো কোনোভাবে কাশি এসেছে, কিন্তু কিছুক্ষণ পর থেকে যখন ওরা বুঝতে পারে যে ওদের এই কাশিটা অস্বাভাবিক রকমের দমকে দমকে কাশি আসছে, এবং এই কাশিটা কোনোভাবেই থামছে না, ওরা তখন বুঝতে পারে, মানে তন্ময় তখনও বোঝেনি, বাট অর্ক বুঝে যায় যে কিছু একটা গণ্ডগোল হয়েছে, কারণ ওর দাদুর মুখে কিন্তু এরকম গণ্ডগোলের কথাও ও অনেক শুনেছিল। এবার এরকম কাশতে কাশতে তন্ময় মানে একদম মাটিতে শুয়ে পড়েছে, এত কাশছে, আর ওর ভীষণ মানে গলাটা বড় বন্ধ হয়ে আসছে, আর দরজা বন্ধ বুঝতেই পারছেন, ফলে আওয়াজ যাওয়ার বাইরে, দরজা জানলা সব বন্ধ, ফলে আওয়াজ বাইরে যে যাবে, বা ওরা যে কষ্ট পাচ্ছে উপরে নিচ থেকে যে তন্ময়ের বাবা মা যাবে, সেটার কোনো চান্সেস নেই। এবার কোথাও একটা অর্ক মানে যখন ও শিওর হয়ে যায় যে খুব খারাপ একটা কিছু ওদের সাথে হতে চলেছে, তখন না অর্ক প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং ও তখন মানে ওই যে ওর দাদুকে খুব ভালোবাসতো, তো ওর দাদু ওকে বুবাই বলে ডাকতো ভালোবেসে, তো ও না তখন চিৎকার করে, মানে ওই রকম কাশির মধ্যে সারা শরীরে শক্তি দিয়ে ও চিৎকার করে বলছে, দাদু বাঁচাও আমাকে, তুমি তোমার বুবাইকে বাঁচাবে না। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা ছিল, ওর দাদু ওর সাথে সমস্ত গল্প করতো, অর্ককে সব বলতো, এটা ঠিক কথা, কিন্তু দাদু ওকে এটাও তার সাথে বলেছিল যে তুমি কিন্তু কখনো এই কাজ করতে যাবে না, কারণ তুমি যদি এই কাজটা করতে যাও, যদি তুমি ঠিকমতো কোনোভাবে করতে না পারো, তার প্রভাব কিন্তু তোমার উপরে পড়বে। আর এই আত্মা বলুন বা এই ধরনের অন্য কোনো এন্টিটিকে নিয়ে কাজ করা, এটা ভীষণ রিস্কি, ভীষণই ঝুঁকিপূর্ণ একটা কাজ। তো এইটা কিন্তু বারবার করে ওর দাদু বলে দিয়েছিল। এবার ওর দাদু বারবার বলে দিয়েছে, ও সেটা শুনেছিল, কিন্তু মানে ওর বেস্ট ফ্রেন্ডের একটা এরকম সময় ওর কোথাও মনে হয়েছিল যে ও যদি এতটুকু হেল্প করতে পারে তাহলে হয়তো ওর তন্ময়ের
বা তন্ময়ের পুরো ফ্যামিলি অনেকটা অনেকটা আর কি উপকৃত হবে। তো সেই জন্যই কিন্তু ওর এই প্ল্যানচেট করতে বসা। কিন্তু এবারও যখন বুঝতে পারে তখন ও তারস্বরে মানে যতটা আর কি ওর গায়ে জোর ছিল ওর দাদুকে ডাকছে এবং বলছে, দাদু তুমি তোমার বুবাইকে বাঁচাও। তো এবার ওর দিকেও তাকিয়ে মানে আর কি ওকেও হেল্প করার চেষ্টা করছে, কিন্তু তন্ময় ততক্ষণে কাশতে কাশতে শুয়ে পড়েছে, মানে ওর তখন অবস্থা খারাপ। এই কথাটা যখন ও দুবার বলে তারপরে ও আর কথা বলতে পারছে না, মানে পুরো নেতিয়ে পড়েছে আর প্রচণ্ড রকমভাবে দুজনেরই শ্বাসকষ্ট হচ্ছে, ঠিকমতো শ্বাস নিতে পারছে না। এর ঠিক কিছুক্ষণের মধ্যে যখন মানে অর্ক বুঝতে পারছে যে এবার ও ফেন্ট হয়ে যাবে, ওর বন্ধুও ফেন্ট হয়ে যাবে, ঠিক সেই সময় ও তখন মনে মনে ওর দাদুকে খুব ডাকছে, মানে তখন আর মুখ থেকেও আওয়াজ বেরোচ্ছে, ও মনে মনে দাদুকে স্মরণ করছে। এবার এটাকে আপনি ভগবানের আশীর্বাদ বলুন বা সত্যি সত্যি ওর দাদুর আত্মা এসেছিল কিনা সেটা তো জানা নয়, তো যাই হোক ভগবানের ইচ্ছেতেই হয়তো বা দাদুর ভালোবাসাতেই অদ্ভুত রকমভাবে ওই অবস্থা থেকে ওরা দুজনেই কিছুটা হলেও রিলিফ পায় এবং ধাক করে একটা ওদের বন্ধ জালনাতে একটা আওয়াজ হয়। ধাক করে একটা মানে মনে হলো যেন ওই জালনার সাথে একটা কোনো কিছু জোরে বাড়ি লাগলো, ধাক করে একটা আওয়াজ হলো এবং তারপরে ঘরটা পুরো শান্ত হয়ে গেল এবং ওদের যে একটা প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল, কাশি পাচ্ছিল, সেই জিনিসটা যেন কোথাও চলে গেল। হ্যাঁ, এরকম একটা কষ্ট যখন মানুষের হয় তখন সেই জিনিসটা তো আর ইনস্ট্যান্ট রিলিফ হয় না, 4-5 মিনিট লাগে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে। কিন্তু ওই যে প্রবল কষ্টটা হচ্ছিল, কাশি হচ্ছিল, দমটা বন্ধ হয়ে আসছিল, সেই জিনিসটা মনে হলো যেন চলে গেল। এবং মিনিট 10 পরে ওরা কিন্তু উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানলা সব খুলে দিল, লাইট জ্বালালো এবং মানে দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে পুরো হতচকিত হয়ে গেছে যে ব্যাপারটা কি হলো এবং হঠাৎ করে দুজনেরই এত কাশি কেন হলো, দম বন্ধ হওয়ার মতো কাশি হচ্ছে কেন, সেটা মানে ওরা নিজেরাও বুঝতে পারে না। যাই হোক, তো সারা রাতটা ওদের এভাবেই কাটলো। তখন অর্ককে বলল যে দেখ, এটা আমরা করলাম ঠিকই, কিন্তু এটা মনে হচ্ছে গন্ডগোল হয়েছে। না হলে আমি দাদুর কাছে শুনেছিলাম যে এরকম প্ল্যানচেট করতে গিয়ে কিন্তু প্রথমেই যে আসল আত্মা বা যাকে ডাকা হচ্ছে সেই আসে তা কিন্তু নয়, অনেক দুরাত্মা প্রেতাত্মেরাও কিন্তু চলে আসে। যাই হোক, তো সেই অ্যাটেম্পটা তো পুরোপুরি ফেলিয়ার গেল এবং অর্ক পরিষ্কার বলল যে দেখ, আমি তো চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হয় এটা আমাদের আর দ্বিতীয়বার করা উচিত না। আমরা এত বড় একটা বিপদ থেকে বাঁচলাম, তো এরপরে যদি আমরা এটা করতে যাই হয়তো এবার তারপরের বারও হয়তো এই সেম একই জিনিস হবে। এবার তন্ময়ও বুঝতে পারলো যে সত্যি বিষয়টা খুবই রিস্কি এভাবে কাজ করাটা, তো বললো ঠিক আছে। এরপরে 2 দিন কেটে যায়। 2 দিন যখন কেটে যায়, 2 দিন পরে তন্ময় এবং অর্ক দুজনই একটা একটা স্বপ্ন দেখে। প্রথমে আমি অর্কর স্বপ্নের কথায় আসি। অর্ক স্বপ্নে দেখে ওর দাদু ওকে বকা দিচ্ছে খুব, মানে ও না ওই বিষয়টার পরে দুজনই মানে অর্ক এবং তন্ময় দুজনে একটা ট্রমার মধ্যে চলে গেছিল। বাড়িতে ওরা কাউকে কিছু সেভাবে জানায়নি, কিন্তু ওই যে ঘটনাটা ঘটে সেই সময় ঘটনাটা থেকে ওরা একরকমভাবে মুক্তি পেয়ে যায়, কিন্তু তারপরে সেই ঘটনার রেশটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই ওদের মধ্যে বহুদিন ছিল। তো দুদিনে ওরা খুবই ভয় পেয়ে গেছিল। তো অর্ক স্বপ্নে দেখে ওর দাদু ওকে খুব বকছে যে তুমি কেন এই কাজটা করলে, তুমি জানো তোমার কত বড় বিপদ হতে পারতো তোমার এবং তোমার বন্ধুর, তুমি এই কাজটা করে ঠিক করোনি। এবার ওই স্বপ্নের মধ্যে মানে অর্ক স্বপ্নটা এমনভাবেই দেখে, মানে ও কিন্তু স্বপ্নের মতো করে স্বপ্নটা দেখে না, ও ঘুমোয় এবং ওর কথা অনুযায়ী যেটা পর্ণা লিখেছে, তো দাদা যখন পরে ঘটনাটা শেয়ার করে, তো ও দাদা বলেছিল যে ওটা শোয় এবং শোয়ার পরে যখন আধা ঘুম এসেছে তখন অর্ক দেখে যে ওর মাথার কাছে এসে ওর দাদু দাঁড়িয়েছে এবং ওর দাদুকে খুব বকাবকি করছে। তখন নাকি ওর দাদুকে বলে যে দাদু তুমি আমাকে বারণ করেছিলে, আমি তো কোনোদিন করিনি, কিন্তু তুমি তো জানো তন্ময়ের কত বড় একটা সমস্যায় রয়েছে, তন্ময় এবং ওর পরিবার, ওর ঠাকুমাকে নিয়ে ওরা সবাই খুব চিন্তায় আছে, ওদের বাড়িঘর নিয়ে চিন্তায় আছে, কিছু বুঝতে পারছে না, আমি সেই জন্য কাজটা করতে গেছি, আমি আর কোনোদিন করবো না। তো তখন নাকি ওর দাদু বলে যে তোমার বন্ধু যে সমস্যায় আছে, তোমার বন্ধু ও তার পরিবার, সেই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে, তুমি চিন্তা করো না, কিন্তু তুমি এই কাজ আর কোনোদিন করবে না।
এই বলে নাকি ওর মাথার সামনে থেকে চলে যায় এবং ওর ইনস্ট্যান্ট ঘুমটা ভেঙে যায় অর্কর। এবং ও নাকি পরিষ্কার বলেছিল যে ও তখনও গভীর ঘুমে ছিলই না, মানে ব্যাপারটা যেটা হয়েছে সেটা যে পুরোটাই স্বপ্নের মধ্যে হয়েছে সেটা কিন্তু শিওর না, ওর কাছে ওটা অনেকটাই বাস্তব। এটা হচ্ছে প্রথম। এবার দ্বিতীয় যাই তন্ময়ের স্বপ্নের কথায়। তন্ময় স্বপ্ন দেখে ওই একই দিনে, স্বপ্নে দেখে যে এটা রাখে ও ভোর রাতের দিকে, মানে ও রাত অবধি ঠিকমতো ঘুমোচ্ছিল, হঠাৎ করেই ও ওই যে ব্যাপারটা ঘটেছিল সেটার একটা ট্রমা ওর মধ্যে কাজ করছিল, তোর ঘুমটা ভেঙে যায়। তারপরে জাস্ট চোখটা বন্ধ করে থাকে এবং সেই চোখ বন্ধ করা অবস্থাতে একটা তন্দ্রাচ্ছন্ন আর কি কন্ডিশন বলা যেতে পারে, ও দেখে যে ওর দাদু ওর ঠাকুমার যে ঘরটা রয়েছে সেই ঠাকুমার ঘরের একটা কর্নার মতো রয়েছে এবং সেখানে একটা পুরনো মানে বড় একটা কাঠের আলমারি রয়েছে এবং সেই কাঠের আলমারি থেকে ওর দাদু কিছু জিনিস বার করছে দেখছে। এবং যেভাবে ওর দাদু মানে মাঝে মধ্যে কথাবার্তা বলতো মানে পিছন ঘুরে, সেরকম পিছন ঘুরে বলছে যে তোমার ঠাকুমাকে ওই বাড়ি আর বেশি যেতে দিও না, ওই বাড়ি যাওয়া তোমার, মানে ওই বাড়ি বলতে তন্ময়ের পিসির বাড়ির কথা বলা হচ্ছে। এবং ওইখানে মানে ওই আলমারি থেকে একটা ব্যাগ বার করে এবং ব্যাগ বার করে বলছি সমস্ত ব্যাগে যে জিনিস আছে যেগুলো তোমার ঠাকুমা খায় এগুলো ফেলে দিতে হবে, এগুলো কিন্তু অবিলম্বে ফেলে দিতে হবে এবং ঠাকুমাকে ওই বাড়ি যাওয়া আটকাতে হবে, তাহলেই সব কিছু রক্ষা করা যাবে, নাহলে কিন্তু কিচ্ছু রক্ষা করা যাবে না। এইটা বলে মানে ও দেখে যে ওর দাদু অদৃশ্য হয়ে গেল এবং ওরও সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। তো সকাল হতেই তন্ময় ওর বাবা মায়ের কাছে পুরো ঘটনাটা বলে এবং সেই সময় কিন্তু ওর ঠাকুমা ওদের বাড়িতে ছিল। তো কোনোভাবে ওর ঠাকুমাকে মন্দির নিয়ে যাওয়ার ছলে তন্ময়ের মা আর তন্ময় মিলে ওর ঠাকুমাকে ঘর থেকে বার করে নেয় এবং যে স্বপ্নটা তন্ময় দেখেছিল সেই স্বপ্ন অনুযায়ী ওর বাবা সেই আলমারিটা খোলে এবং আলমারি খুলে যে ব্যাগটা ও দেখেছিল স্বপ্ন দাদু বার করছে, বলছে এই জিনিসগুলো সব ফেলে দিতে হবে, তো দেখছে যে সেই আলমারির সেই ব্যাগের মধ্যে একটা থলে রয়েছে এবং সেই থলের মধ্যে কি মানে থলের উপরে সিঁদুর লেপা রয়েছে এবং তার মধ্যে কিছু নকুলদানা রয়েছে, আবার একটা ঠোঙার মধ্যে কিছু ছোলা রয়েছে। এবং ও যা স্বপ্নে দেখেছিল পুরোটাই কিন্তু তন্ময় বাড়িতে বলে এবং পুরোটা শোনার পরে ওনারা কিন্তু মানে ওর বাবা ওই ছোলা ওই নকুলদানাকে ফেলে দেয়। এবার বুঝতে যখন ওনাদের আর বাকি থাকে না যে ওই ছোলা এবং ওই নকুলদানাটা ওর পিসির বাড়ি থেকে হয়তো এই ওর ঠাকুমাকে খেতে দিয়েছিল। এবং শুধুমাত্র তাই নয়, ওই আলমারি ঘেটে, যে আলমারিটা মানে ওর ঠাকুমা কারোকে হাত দিতে দিত না, তো সেই আলমারি ঘেটে বাড়ি, তারপরে ওদের যে দুটো দোকান ঘর ছিল সেই দোকান ঘরের জাল কাগজপত্র, জাল দলিল পাওয়া যায় এবং সেই যে জাল যে কাগজপত্র ছিল সেই কাগজপত্রের মধ্যে প্রত্যেকটাতে কিন্তু ওর পিসি আর পিসেমশাইয়ের নিজের নাম লেখা রয়েছে। ইভেন ওদের যে বসত বাড়ি, তন্ময়রা যে বাড়িতে থাকতো সেই বাড়ি বেচারও পর্যন্ত কাগজপত্র দেখা যায়, ওই বাড়িতে পাওয়া যায়। অদ্ভুতভাবে তন্ময়ের ঠাকুমা বাড়িতে এসে মানে উনি কিন্তু কিছু তখনও জানতেন না যে তার ছেলে আলমারি থেকে জিনিসগুলো নিয়ে ফেলে দিয়েছে বা জাল কাগজপত্রগুলো ওখান থেকে সরিয়ে নিয়েছে। উনি না মারাত্মক রকমের রেগে যায় এবং রেগে গিয়ে ছেলে এবং ছেলে বউর সাথে খুব ঝগড়া করতে থাকে এবং উনি তারপরে অজ্ঞান হয়ে যান। ডাক্তার আসে, ডাক্তার এসে দেখে বলে প্রেশার বেড়ে গেছে, এমনি সব কিছু ঠিক আছে। এবং উনাকে মানে উনি জ্ঞান ফিরেই উনি নাকি তার মেয়ের বাড়ি যেতে চায়, মানে পিসেমশাইয়ের বাড়িতে তন্ময়ের যাওয়ার জন্য উনি খুব জেদ করতে থাকেন এবং ওনাকে বলা হয় যে না, তোমাকে আমরা যেতে দেবো না, এতদিন তুমি যা ইচ্ছে করেছো, এবার তুমি ঘরেই থাকো, ঘরে খাবার খাও। এবং তখন সঙ্গে সঙ্গে উনি বলছেন যে আমার আলমারিতে একটা ব্যাগ আছে, ওখান থেকে আমি জিনিস খাবো। এবং সেটা হচ্ছে ওই যে নকুলদানার ছোলাটা রাখা ছিল, যেটা খুব সম্ভব কোনো রকম ঝাড় মানে টুকটাক করে বশ করে মানে বশীকরণ যেটা আর কি, সেই বশীকরণ করে কিছু জিনিস হয়তো ওর ঠাকুমাকে খাওয়াচ্ছিল তারই মেয়ে জামাই মিলে, যাতে সমস্ত টাকা পয়সা জিনিসপত্র নিয়ে যাওয়া যায়। এবং এরকম করে যখন 8 দিন মতো ওর ঠাকুমাকে ওর পিসির বাড়ি যেতে দেয় না, ওর পিসেমশাই একবার আসে, তো ওর বাবা কোনো রকমভাবে কথা কাটিয়ে দেয় এবং ওদেরকে ঢুকতেই দেয় না। তো এইরকম করে যখন 8 দিন কেটে যায়,
8 দিনের মাথায় ওর ঠাকুমা কিন্তু অনেকটা সুস্থ হয়ে যায়। মানে ওই যে পাগলামো করছিল, ওনাকে ছোলা আর ওই ওখান থেকে নকুলদানা খেতেই হবে, সেইগুলো ওনার মধ্য থেকে চলে গেছে। এবং উনি নিজে তখন কাঁদতে কাঁদতে বলে, মানে উনি নিজেই সব কিছু নিজের মধ্য থেকে বলতে থাকেন যে ওই যে ছোলা আর নকুলদানা ছিল সেটা নাকি সত্যি সত্যি ওনাকে ওনার মেয়ে জামাই দিয়েছিল, এবং সেটা নাকি উনি নিজে খেতেন, শুধু তাই নয়, উনি দাদুকেও দিতেন। এবং যখন দাদুর শরীর খারাপ হয় তখন নাকি উনি ওনার মেয়ে জামাইকে ফোন করেন, এবং ফোন করে যখন বলেছিলেন তখন নাকি তারা বলে যে কিছু হয়নি, তুমি কিন্তু ভুলেও ডাক্তারের কাছে নিয়ে যেও না। মানে ওরা এমনই টুকটাক করেছিল, এমনই কিছু খারাপ কাজ করেছিল এই সম্পত্তির লোভে বশীকরণ করার জন্য, যার জন্য কিন্তু মানে এই তন্ময়ের দাদু অসুস্থ হয়ে পড়ে। এবং যেহেতু ঠাকুমাকে পুরোপুরি বশীকরণ করে ফেলেছিল, তাই জন্য ঠাকুমাকে যখন বলেছিল যে না ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক, ঠাকুমা কিন্তু তখন ওই জন্য রাজি হচ্ছিলেন না। এবং এগুলো যখন উনি বলেন তখন উনি নিজেই বুঝতে পারেন যে উনি নিজে কি বড় একটা বিষয়ের মধ্যে ফেঁসে গেছিলেন। এবং উনি নিজে স্বীকার করেন যে ওনাকে চাপ দিয়ে ভয় দেখিয়ে ওনার থেকে সমস্ত জিনিসপত্র ওনার মেয়ে এবং ওই জামাই লিখিয়ে নিচ্ছিল। সেটা কিন্তু আর কাউকে বলতে, উনি নিজে থেকেই সমস্ত কথা বলেন। ওই যে জিনিসগুলো খেতে দেওয়া হয়নি ওনাকে, তার ফলে ওই যে বশীকরণের প্রভাবটা পুরোপুরি ওনার উপর থেকে কেটে গেছিল। আর সর্বোপরি ভগবান নিশ্চয়ই চেয়েছিলেন যে এই ব্যাপারটা থেকে উনি বেরিয়ে আসুক। তো উনি সম্পূর্ণ ব্যাপারটা থেকে বেরিয়ে আসেন, এবং এরপরে ওর পিসেমশাই অনেকবার এসে ওদের পরিবারে এসে ঝামেলা অশান্তি করার চেষ্টা করে, কিন্তু ঠাকুমা ততক্ষণে কিন্তু নিজের ভুলটা বুঝে গেছিলেন। উনি বলেন যে না, তোমাদের যেটুকু যা দেওয়া সম্পত্তি আমি ততটুকুই দেব, বাকি যেটুকু আমার ছেলেকে দেওয়া, ছেলের বউকে দেওয়া, আমি সেটুকুই দেব। এবং তারপরেই কিন্তু ওই ঠাকুমাই বলেন যে না, আমি বেঁচে থাকতে থাকতে আমি সমস্ত লেখাপড়া করে যাব বিষয় সম্পত্তি, যাতে ওরা পরবর্তী সময় কোনো জাল নথি না করতে পারে। তো যাই হোক, এরকম করে কিন্তু তন্ময়দের পরিবারের যত সমস্যা ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি সলভ হয়ে যায়। এবং ওই যে মানে প্ল্যানচেটের যে ব্যাপারটা ওরা করেছিল, সেটা কিন্তু এই অর্ক এবং তন্ময় দুজনের জীবনেই কিন্তু একটা অন্য রকমের প্রভাব ফেলে গেছিল। মানে আজও ওরা এটা মনে করলে নাকি মানে এখনও ওদের ভয় লাগে সেই দিনটার কথায়। এখন ওরা অনেক বড় হয়ে গেছে, ওদের দুজনেরই বিয়ে হয়ে গেছে, যেটা পর্ণা জানিয়েছে, কিন্তু ওই দিনটা ওদের আজও স্মরণীয় হয়ে আছে। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।